নাবিল বলে উঠল, চাচা আমি একটা কথা বলতাম কিছু মনে না করলে। বলো। আমি একটু তৃণার সাথে কথা বলতে চাচ্ছি। ঠিক আছে বলো। তখনই আগমন ঘটে আয়েশের। নাবিলকে দেখে মনে হয় আকাশ থেকে পড়ল। জাফর সাহেব আয়েশকে দেখে বলল, তুমি এসেছ, ভালো হয়েছে। বসো এখানে। আয়েশকে লক্ষ্য করে, শোন, তৃণাকে এখানে রেখে রেখে প্রতিদিন তো আর বিপদের সম্মুখীন হতে দিতে পারি না। বিনা কারণে প্রতিনিয়ত আফরানের কাছে মার খেতে হয়। ভবিষ্যতে হয়তো আর বাড়তে পারে ব্যাপারটা, সেটা আমি হতে দিতে চাই না। আর নাবিল নাকি তৃণাকে পছন্দ করে, তাই তৃণার জন্য ভালো হবে। কিন্তু বাবা, আমার জানা মতে নাবিলের সাথেই কেন? আর নাবিল তোর না বয়ফ্রেন্ড আছে তাহলে? আয়েশের কথাটা এই মুহূর্তে নাবিলের পছন্দ হয়নি। নাবিল কথা ঘুরিয়ে বলে, আরে সে তো আমি তোকে এমনি মজা করে বলেছিলাম। হোয়াট? বাট সবটা তো। আচ্ছা, আগে যা হয়েছে সেটা নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করে লাভ নেই, এখন যেটা হচ্ছে সেটা নিয়ে ভাবো। আয়েশের চেহারায় স্পষ্ট কষ্টের ছাপ বোঝা যাচ্ছে। হয়তো এখনও আগের মতোই তৃণাকে কারো সাথে মেনে নিতে পারে না। কিন্তু তার মধ্যেই দৃষ্টি যায় আফরানের দিকে। আফরানকে দেখেই বোঝা যাচ্ছে এখনই বোধহয় ঝড় তুলবে বাড়িতে। ব্যাপারটা আয়েশের বেশ মজার মনে হলো, তাই তো বৈঠকে না বসে সোজা আফরানের কাছে গিয়ে আফরানের থেকে দুটো সিডি নিচে দাঁড়িয়ে আফরানের একদম কাছে গিয়ে বলল, একটা কথা কি জানিস? যেটা মানুষ ছিনিয়ে নেয় শেষে দেখা যায় ভাগ্য নিজেই তার কাছ থেকে সেই জিনিসটা ছিনিয়ে নেয়। যার জন্য আমার সাথে এমনটা করলি সেই তো। এটুকু বলে আয়েশ মুখ ফুটিয়ে বিদ্রূপ হাসে। তা এখন কি করবি? উফ, দুঃখ হচ্ছে জানিস তোর জন্য। মিস্টার আফরান চৌধুরী ও নাকি ছ্যাঁকা খায়। বলেই আয়েশ আবার দাঁত কেলিয়ে হাসে, তারপর নিজ রুমের দিকে পা বাড়ায়। আয়েশের প্রত্যেকটা কথা আফরানের কানে তীরের মতো বিঁধল মনে হয়। প্রিয়া নিচের থেকে সবটা খেয়াল করছে। আর ভয়ে শরীর ঘামছে। এই বুঝি আফরান ভাইয়া সবাইকে গুলি করে মারবেন? আজ বুঝি আফরান ভাইয়ের হাতে তাকে মরতে হবে? ইস, যদি আর কটা দিন বেঁচে থাকতাম। জাফর সাহেব, নাবিল তুমি না তৃণার সাথে কথা বলবে, যাও বলে আসো। নাবিল উঠে দাঁড়ায়। তৃণা ও চুপচাপ দাঁড়ায়। আফরানের বোধহয় ধৈর্য ভাঙে, চুপচাপ সোজা সিডি বেয়ে নিচে নামে। জাফর আফরানকে আসতে দেখে বলে উঠল, একদম আর এক পা এগুবে না। আজ উল্টা পাল্টা করলে তোমার জন্য ভালো হবে না। আফরান এবার নিজের জায়গায় দাঁড়িয়ে মুঠি বদ্ধ হাত দুটি হালকা করে একবার চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, সরি বাবা, আমি এখানে উল্টা পাল্টা করতে আসিনি। আমিও তো এই বাড়ির একজন মেম্বার, তাই না? আমি কি এখানে এসে আমার ছোট ভাইয়ের ব্যাপারে শামিল হতে পারবো না? আফরানের কথায় তৃণা একটু চমকায়, কিন্তু বিচলিত হয় না। কেন হবে? এই সাইকো মাফিয়া কি তাকে ভালোবাসে নাকি? বাসে না তো। এই তো আমাকে ফেলে রেখে সকালে চলে গিয়েছিল ওই মিমের সাথে। সে বারান্দা দিয়ে দেখেছে নিচে গাড়ির সামনে দাঁড়িয়ে ছিল মিম। নাবিল ভাইয়া যদি সুন্দরভাবে বুঝিয়ে না বলতো তাহলে তো সে অন্ধই থাকত, সারা জীবন ভাবত তাকে আফরান ভাইয়া ভালোবাসে। সে মিথ্যা নিয়ে থাকতে চায় না। তার চেয়ে বরং ভাইয়া যাকে ভালোবাসে তার সাথেই সুখে থাকুক। আমি না হয় মানিয়ে নিব ভাইয়াকে ছাড়া। হুম, লাগবে না এমন বয়ফ্রেন্ড। আমাকে তো কখনো নিজের মুখে বলেওনি ভালোবাসে, আমি তো নিজেই ভেবে নিয়েছিলাম। আফরান দুহাত পকেটে গুজে সামনে আস্তে আস্তে বলল, তা তৃণা পছন্দ হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? চেক করে নিয়েছিস? তৃণার কাছে আফরানের শান্ত গলায় কথা বলাটা একদম ভয়ঙ্কর রকম শুনাল। আফরান তৃণার একদম সামনে এসে বলল, কি হলো, এমন কি ভাবছিস? তো আজ তোকে একদম মারব না, চিন্তা করিস না। আজ তোর জন্য বিশেষ দিন, তাই না? প্রিয়া থরথর করে কাঁপছে। এই বুঝি কিছু একটা করে বসবে আফরান। তা নাবিলের সাথে কবে দেশ ছাড়ছিস? আফরান সোফায় বসে সামনে থাকা একটা আপেল সাথে ছুরি নিয়ে আপেলটা কাটতে কাটতে বলল, বল, শুনছি আমি। সেটা আমি জানি না, চাচা জানে। আফরান হাতের ফলটাকে ছুরি দিয়ে ক্রমাগতভাবে কেটে কুচি কুচি করে যাচ্ছে, অথচ মুখে তুলছে না।
পিচ পিচ করে কেটে আপেলটা ফেলে দিয়ে ছুরিটা নিয়ে তৃণর সামনে গিয়ে ওর দিকে তাকিয়ে বলল, তারপর তোর শরীরের জ্বালা কখন মিটাবি? দেখুন এখানে এসব কি বলছেন? বাহ, সাহস আছে তোর দেখছি, বলে তৃণার ডান হাতটা নিজের হাতের তালুতে নিয়ে চেপে ধরে বলল, এই যে নাবিল, তোমার উডবির হাতটা কিন্তু খুব কোমল, দেখো রক্তগুলো কেমন টলমল করছে, স্পষ্ট দেখা যাচ্ছে। নাবিল সুন্দরভাবে বলল, ব্রো তুমি এসব কি করছো? ওর হাতটা ছেড়ে দাও, ও ব্যথা পাচ্ছে। গুড। কেয়ারিং পার্টনার হওয়াটা সুন্দর। ছাড়ুন। ব্যথা পাচ্ছি তো। আফরান তাচ্ছিলের স্বরে বলল। ও সরি সরি বলে হাতটা ছেড়ে দিল। আফরান তৃণাকে একবার পা থেকে মাথা অবধি দেখে নিয়ে বলল, নাবিল তোমার ভাগ্য ভালো, ফিগার কিন্তু জোস। ভাইয়া আপনি এবার লিমিট ক্রস করছেন। আফরান নাবিলের কথার প্রতি উত্তর না করে তৃণার বাম পাশে গিয়ে দাঁড়িয়ে ছুরিটা দিয়ে তৃণর পেটে ছুরিটা ছুঁয়ে বলল। পেট চিরে রক্তের আভার দেখা মিলল সাথে সাথে। তৃণা আহ বলে আওয়াজ করল। আয়েশ পেছন থেকে এসে আফরানকে নিজের দিকে ফিরিয়ে ঠাস করে একটা চড় বসাল। আকস্মিক ঘটনায় আফরানের যেন কোনো অনুভূতি হল না। চোখ মুখ আগের মতোই শান্ত। আয়েশ বিচলিত গলায় বলল, কি করেছিস? মাথা ঠিক আছে? এভাবে আঘাত দেওয়ার মানে আছে কোনো? কি করেছে ও? বল, ওর দোষটা কোথায়? আফরান বাঁকা হাসল কিন্তু কিছু বলল না। তৃণার পেট বেয়ে রক্ত বের হচ্ছে দেখে নাবিল এসে তৃণাকে ধরতে চাইল, কিন্তু আফরান তৃণার হাত ধরে নিজের পাশে এনে বলল, একদম কেউ একে ছোঁয়ার চেষ্টা করো না, ফল ভালো হবে না। একদম মেরে দেব বলে তৃণাকে সবার সামনেই নিজের সাথে মিশিয়ে ওর ঘাড়ের নিচ বরাবর পিঠেও ছুরি ছোয়াল। তৃণা আবারও আহ শব্দ উচ্চারণ করল ব্যথায়, কিন্তু মুখে কোনো কথা নেই।